একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের আজকের অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন লেকচারটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ চ্যাপ্টারের উপর আমরা আলোচনা করব। এটা প্রারম্ভিক আলোচনা। আমরা প্রারম্ভিক আলোচনার মাধ্যমে বুঝতে পারবো কিভাবে জাবেদা করা হয়, কিভাবে অঙ্কগুলো করতে হবে। আমরা চলে আসো, আমরা কিভাবে জাবেদাগুলো করেছি আমি বোর্ডে সাজিয়ে রেখেছি তোমাদের আলোচনার সুবিধার জন্য। তোমরা আলোচনাটি পুরোটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমাদের উপকার হবে এবং চ্যাপ্টার সম্পর্কে ভয় কেটে যাবে। এই চ্যাপ্টারের একটা সুবিধা হলো এই চ্যাপ্টারের অ্যান্সার করতে সময় কম লাগে, যেই কারণে তোমরা এই চ্যাপ্টারটি অ্যান্সার করতে পারো। পরীক্ষায় তোমাদের সময় সেভ হবে অনেকটা। চলে আসো, আমরা কিভাবে এটাকে সাজিয়েছি দেখো। সংক্ষিপ্ত জাবেদা দাখিলা, প্রাপ্য হিসাব, সময়ের হিসাব রক্ষণ। সংক্ষিপ্ত জাবেদা দাখিলার মধ্যে প্রথমেই প্রাপ্য হিসাবের সাথে রিলেটেড কিছু জাবেদা আমরা লিখেছি। ধারে বিক্রয়ের জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা তোমরা সকলেই জানো। তারপরে 2 নম্বর হলো বিক্রয় ফেরতের জাবেদা, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 3 নম্বর আসো প্রাপ্য হিসাবে টাকা আদায় যদি করা হয় সেক্ষেত্রে নগদ হিসাব ডেবিট, বিক্রয় বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে বিক্রয় বার্তা যদি বার্তা থাকে বার্তা আসবে, নচেত বার্তা আসবে না, নচেত জাবেদা হবে নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে চলে আসো 4 নম্বর জাবেদায় অনাদায়ী পাওনা সংক্রান্ত। প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনার সম্পর্ক আছে। এই অনাদায়ী পাওনাটা আমরা কিভাবে হিসাবভুক্ত করবো? অনাদায়ী পাওনাটা আমরা দুইভাবে হিসাবভুক্ত করতে পারি। দুইভাবে, প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো ভাতা বা সঞ্চিতি পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি হলো যে পদ্ধতিতে সরাসরি অনাদায়ী পাওনাকে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে প্রাপ্য হিসাবকে নিট প্রাপ্য হিসাবে দেখানো হয়, অথবা আবার অন্যভাবে বোঝা গেলে যদি প্রাপ্য হিসাব নিশ্চিত হওয়া যায় যে অনাদায়ী পাওনা এত টাকাই হবে, সেই ক্ষেত্রে জাবেদাটা এরকম হবে বা এই পদ্ধতিটা ফলো করা হয়। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপরে আসো ভাতা বা সঞ্চিতি পদ্ধতি। ভাতা সঞ্চিতি পদ্ধতিতে আমরা কিভাবে আমরা অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতিকে হিসাবভুক্ত করবো। নাম্বার 1, লিখিত বা এবং অলিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা। লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা। তোমাদের প্রশ্নে দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্নে অথবা পরীক্ষার প্রশ্নে, বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলিতে অথবা বইয়ের প্রশ্নগুলিতে দেখবা প্রশ্নের মধ্যে জাবেদা করার আগে লেখা থাকবে লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা। সেক্ষেত্রে এই দুইটার জন্যই জাবেদা হবে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। 2 নম্বর হলো সারা বছরের অনাদায়ী পাওনার সমন্বয়ের জন্য। সারা বছর অনাদায়ী পাওনার সমন্বয় বলতে অনাদায়ী পাওনা নতুন পুরাতন এবং সঞ্চিতি পুরাতন সঞ্চিতি সমন্বয় করে যে জাবেদাটা, যেই টাকাটা হবে ওইটার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। নাম্বার 3 হলো হিসাব বছরের অনাদায়ী পাওনা লাভ ক্ষতি হিসাবে চার্জ করার জন্য। হিসাব বছরের অনাদায়ী পাওনাকে লাভ ক্ষতি হিসাবে যদি চার্জ করতে চাই সেক্ষেত্রে আয় সারাংশ অথবা লাভ ক্ষতি হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এখন আমাদের প্রশ্ন হলো কখন আমরা প্রত্যক্ষ পদ্ধতি করব, কখন আমরা সঞ্চিতি পদ্ধতি করব। প্রত্যক্ষ পদ্ধতি প্রশ্নে বলা থাকবে যে প্রত্যক্ষ পদ্ধতি করো, অথবা প্রশ্নে বলা থাকবে সঞ্চিতি পদ্ধতিতে করো। ও যদি না বলা থাকে সেক্ষেত্রে দেখতে হবে যে পুরাতন সঞ্চিতি দেওয়া আছে কিনা। যদি পুরাতন সঞ্চিতি দেওয়া থাকে তাহলে ভাতা বা সঞ্চিতি পদ্ধতি হবে। যদি পুরাতন সঞ্চিতি বা গত বছরের শেষের সঞ্চিতি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি এটা প্রত্যক্ষ পদ্ধতিতে হবে। তাহলে দুইটা পদ্ধতি আমরা আলোচনা করলাম, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটা হলো ভাতা বা সঞ্চিতি পদ্ধতি। এখানে আরেকটা বিষয় আলোচনা করতে হবে, এখানে যে এই যে আমাদের অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি সারা বছরের অনাদায়ী পাওনা সমন্বয়ের জন্য এই টাকাটা, এই জাবেদার যে টাকাটা সেটা বের করার জন্য আমরা এখানে একটা রাফ করেছি। লিখিত অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা, এটার সাথে মোট অনাদায়ী পাওনা হবে, এটা থেকে বাদ যাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন সঞ্চিতি থাকলে এটা বাদ যাবে। বাদ গিয়ে যেটা হবে এটা হবে সারা বছরের অনাদায়ী পাওনা যা আয় সারাংশতে বা লাভ ক্ষতি হিসাবে চার্জ করা হবে। তাহলে এই হলো তোমাদের জাবেদা দাখিলাত। আমরা এখন খতিয়ান কিছু আলোচনা করব, খতিয়ান কিভাবে করা হয়। আসলে এই জাবেদা থেকে খতিয়ানগুলো কিভাবে করা হয়, কারণ পরীক্ষার প্রশ্নে খতিয়ানও তোমাদের আসে। খতিয়ান 2-3টা খতিয়ান থাকে। একটা হলো অনাদায়ী পাওনা খতিয়ান, প্রাপ্য হিসাবের খতিয়ান, প্রাপ্য হিসাবের পরে থাকবে অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান। আমরা 2টা খতিয়ান আলোচনা করব, একটা হলো অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। প্রথমে যদি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আলোচনা করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে সঞ্চিতি হিসাবের খতিয়ানটা আমরা যদি ডাবল টি ছকে আলোচনা করি তাহলে বিবরণ, তারিখ বিবরণ টাকা, এভাবে করে ছক আঁকবো। তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারপর টাকা, আবার তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারপর টাকা। ঠিক আছে, এখন আবার প্রশ্ন হলো পরীক্ষার প্রশ্নে
একাধিক বছরের অঙ্ক থাকে, 2-3 বছরের অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? আমরা একটা খতিয়ানের মাধ্যমেই 2-3 বছরের অঙ্কগুলো করে নিব। 1 বছর, 2 বছর, 3 বছর, যত বছরই থাকুক না কেন আমরা ঘরটার মধ্যে একই ঘরে ওই কাজগুলি করব। যেমন ধরো প্রথমেই ধরো আমরা যদি তারিখ লিখি, এটাকে এটা হবে বিবরণ, এটা হবে জাবেদা পৃষ্ঠা, এটা হবে ডেবিট টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, এটা টাকা, এটা হবে ক্রেডিট, এটা হবে ডেবিট। এটা তোমরা জানো সবাই, তারপরে আমি আবার একটু আলোচনা করছি। এবার এখানে কোনটা আসবে? এখানে প্রথমেই আসবে ধরো 2016 সাল। 2016 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা যদি প্রাপ্য হিসাবে কি আমরা করছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদি পুরাতন সঞ্চিতি থাকে তাহলে 2016 সালের জানুয়ারি 1 তারিখ লিখে প্রারম্ভিক জের লিখতে হবে, প্রারম্ভিক জের। যদি অনাদায়ী পাওনা সঞ্চিতির কোনো ব্যালেন্স থেকে থাকে, পূর্ববর্তী ব্যালেন্স, পূর্ববর্তী বছরের ব্যালেন্স, সেটা আমরা এখানে লিখব। তারপরে জাবেদা খেয়াল করবো, জাবেদা কিভাবে ছিল। জাবেদা প্রথমেই ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদার টাকাটা এখানে আসবে। তারপরে আসো এটা হলো লিখিত অনাদায়ী পাওনা। আবার অলিখিত অনাদায়ী পাওনা থাকতে পারে, অলিখিত অনাদায়ী পাওনা থাকলে সেটাও একই জাবেদা হবে, প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে এই গেল 1 বছরের জাবেদা। প্রাপ্য হিসাব দুইটা, অলিখিত অনাদায়ী পাওনা, লিখিত অনাদায়ী পাওনাটা বাম দিকে আসবে, আর ডান দিকে থাকবে প্রারম্ভিক জের। এই প্রারম্ভিক জের আসবে কোত্থেকে? গত বছরের জের থেকে আসবে। তারপর আরেকটা জাবেদা ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে সেক্ষেত্রে অনাদায়ী পাওনাটা আসবে এই পাশে। এইবার আমরা দুইটা যোগ বিয়োগ করবো। যেমন এটার যোগ করলে যে যোগফলটা হবে, এই যোগফলটা আমরা এখানে লিখবো, এই যোগফলটা এখানে লিখবো। লেখার পর যেটা হবে, দুইটা ডিফারেন্স দেখা যাবে। ডিফারেন্স দেখা দিলে এই ডিফারেন্সটা আমরা এখানে লিখবো। এটা হবে সমাপনী জের। 2016 সালের এগুলি হবে 31 ডিসেম্বর তারিখের। সমাপনী জেরটা হবে ডিসেম্বর 31 তারিখের। 2016 সালের যদি হয়, এটা আবার 2017-র জন্য প্রারম্ভিক জের হবে। এটা 2017-তে চলে যাবে, জানুয়ারিতে 1 তারিখে প্রারম্ভিক জের। ঠিক একইভাবে আমরা যেভাবে আমরা প্রথমটা লিখেছিলাম, এটাকে আমরা ওইভাবে লিখবো। লিখে ঠিক একইভাবে এই জাবেদাগুলো আবার 2017 সালের জন্য হবে। যদি 2018-তে থাকে, আবার 2018-র জন্য। এইভাবে করে আমরা খতিয়ানটা শেষ করব। তারপরে আমরা বলেছি অনাদায়ী পাওনা হিসাবটা কিভাবে করবো। এই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি, আমরা এখন অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ানটা কিভাবে করবো। অনাদায়ী পাওনা, একইভাবে আমরা খতিয়ানটা করবো অনাদায়ী পাওনা হিসাবের। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা তারিখ, বিবরণ, এটা হলো জাবেদা পৃষ্ঠা, এটা হলো টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হবে ক্রেডিট, এটা হবে ডেবিট। এখন আমরা অনাদায়ী পাওনা হিসাবের যে ব্যালেন্সগুলো, যে জাবেদার মধ্যে যে এন্ট্রিগুলো আছে, ওইগুলো আমরা এখানে পোস্টিং দেব। প্রথম জাবেদাটা ছিল কিরকম? প্রথম জাবেদাটা ছিল অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এটা এখানে আসবে না, প্রথম জাবেদাটা এখানে আসবে না। দ্বিতীয় জাবেদাটা ছিল অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা ডেবিট আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বসবে এই পাশে। যদি 2016 সালের হয়, তো 2016 সালের ডিসেম্বর 31 তারিখের জাবেদাটা হবে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনার খতিয়ানের ডেবিট পাশে বসবে, অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব, টাকাটা এখানে বসবে। আরেকটা জাবেদা আছে আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে আয় সারাংশটা বসবে ক্রেডিট পাশে। এই দুইটা টাকা একই পরিমাণটা একই হবে। যেমন আমি আলোচনা করেছিলাম ভাতা পদ্ধতিতে তৃতীয় এবং চতুর্থ জাবেদার টাকাটা একই রকম। তাহলে তৃতীয় চতুর্থ জাবেদার টাকাটা একই রকম হলে দুই পাশ মিলে যাবে, এখানে কোনো ব্যালেন্স থাকবে না। ঠিক একইভাবে 2017 সালেও এরকম হবে। 2017 সালে ডিসেম্বর 31 তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি,
অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব, আর এদিকে হবে আয় শতাংশ হিসাব। এটাও ডিসেম্বরের 31 তারিখ হবে, ডিসেম্বরের 31 তারিখ, এটাও ডিসেম্বরের 31 তারিখ। এটা 2017 সাল পরের বছর হবে, এটা ছিল আগের বছর 2016 সাল। তাহলে এখানেও আয় শতাংশ হবে। তাহলে এইভাবে দুই পাশ মিলে যাবে, দুই পাশ মিলে গেলে এটাকে আর কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা প্রাপ্য হিসাব সংরক্ষণের সাথে রিলেটেড খতিয়ানগুলো কিভাবে করতে হয়। আরও খতিয়ান আছে, প্রাপ্য হিসাবের একটা খতিয়ান করতে হতে পারে। এইভাবে করে ব্যালেন্স দিয়ে জাবেদা থেকে এন্ট্রিগুলো পোস্টিং দিয়ে প্রাপ্য হিসাবের ব্যালেন্স সিডি বের করে অঙ্ক তোমরা শেষ করতে পারবা। এই হলো প্রাপ্য হিসাবের খুব সহজ এবং খুব কম সময়ে শেষ করার মতো অঙ্ক। তোমরা ভিডিওটি বারবার দেখবা, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পরীক্ষা আনসার করতে সুবিধা হবে এবং চ্যাপ্টারের অঙ্কগুলি করতেও সুবিধা হবে। আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।